এই ভিডিওতে আমরা ইন্টিগ্রেশন করার জন্য প্রয়োজনীয় ফর্মুলাগুলো দেখব। এখানে কিছু বেসিক ফর্মুলাগুলো দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন অফ জিরো, অর্থাৎ জিরোকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এভাবে লিখি। ইন্টিগ্রেশন চিহ্নটা এরকম যে সামনে ইন্টিগ্রেশন চিহ্ন এবং পিছনে ডিএক্স। এই ডিএক্স মানে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। তাহলে ইন্টিগ্রেশন অফ জিরো ডিএক্স, অর্থাৎ জিরোকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। তো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন মূলত আসলে বিপরীত জিনিস। আমরা ইন্টিগ্রেশনকে বলতে পারি অ্যান্টি ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনের বিপরীত জিনিস। আমরা জানি যে যে কোনো কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের রেজাল্ট আসে জিরো। তো এজন্য উল্টোভাবে যদি বলি যে জিরো আসে কখন, যখন আমরা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করি। তাহলে জিরোকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা সেই কনস্ট্যান্টটা পাবো যাকে ডিফারেন্সিয়েট করে জিরো হয়েছে। তো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করলে আসে আমাদের এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। প্লাস সি গুলো আমরা কেন দিই সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। আর এই সূত্রটা কিভাবে ডিফারেন্সিয়েশনের অপোজিট হিসেবে আসলো সেটা আমরা একটু পরে দেখব। তবে এই সূত্রটার ভিতরে একটা শর্ত হলো যে n ইজ নট ইকুয়াল টু মাইনাস ওয়ান। এন এর ভ্যালু মাইনাস ওয়ান হলে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। এন এর ভ্যালু মাইনাস ওয়ান হলে এখানে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে না, কারণ এখানে আমি যদি মাইনাস ওয়ান ভ্যালু বসাই তাহলে ভগ্নাংশের নিচে শূন্য চলে আসে। তো আমরা জানি ভগ্নাংশের নিচে শূন্য আসলে সেটা ভ্যালিড হবে না। তাহলে এই n এর ভ্যালু যদি মাইনাস ওয়ান হয় তাহলে কি হবে, আমরা জানি এক্স টু দি পাওয়ার তাহলে মাইনাস ওয়ান হবে। এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি হয়ে যায় তখন সেটাকে আমরা ওয়ান বাই এক্স লিখি। তাহলে n এর ভ্যালু মাইনাস ওয়ান হলে তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। তো ওয়ান বাই এক্স এর জন্য আলাদা সূত্র আছে, যে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু লন এক্স সাথে প্লাস সি। তারপর অথবা আমরা যদি এটাকে বিপরীতভাবেও দেখি, যে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স আসে, তাহলে ওয়ান বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে এই লন এক্সটা আসবে। তারপর ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সই আসে, কোনো চেঞ্জ হচ্ছে না, সাথে প্লাস সি। তো ডিফারেন্সিয়েশনের জন্য আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি সেটারও কোনো চেঞ্জ হয় না, ই টু দি পাওয়ার এক্সই থাকে। তো ইন্টিগ্রেশন করলেও তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্সকে যদি ইন্টিগ্রেশন করি, এই ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা এখানকার রেজাল্টটা পাবো, অর্থাৎ সেম জিনিসই পাবো। এবার আসি এ টু দি পাওয়ার এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে তাহলে আমাদের হবে এ টু দি পাওয়ার এক্স বাই লন এ। তবে এখানে শর্ত হলো যে এই যে এ এর ভ্যালুটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং এ ইজ নট ইকুয়াল টু 1 হতে হবে। আবারও যদি এ এর ভ্যালু 1 হয়ে যায় তাহলে বিভিন্ন জায়গায় এ বসানোর পরে এখানে আমরা যেমন উপরেও 1 বসাবো এখানেও 1 বসাবো, কিন্তু আলটিমেটলি লন 1 এর ভ্যালু হলো 0। তাহলে ভগ্নাংশের নিচে 0 চলে আসে, তাহলে এটা ভ্যালিড হবে না। এই কারণে এ এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা কাজটা এই ইন্টিগ্রেশনটা ভ্যালিড হবে না, এবং এ এর ভ্যালু অবশ্যই 0 থেকে বড় হতে পারবে, কারণ আমরা জানি লনের ভিতরে আমরা যে ভ্যালুগুলো বসাই সেটা সবসময় 0 থেকে বড় হতে হয়। আমরা যদি ডিফারেন্সিয়েশন হিসাব করি যে ddx অফ a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার x ln a। তো ln a এটা একটা কনস্ট্যান্ট। তো এটাকে যদি আমি সমান সমানের অপোজিট পাশে নিয়ে নিতে পারি, যে ln এটাকে আমি যদি ভগ্নাংশের নিচে নিয়ে আসি তাহলে আমরা বলতে পারবো যে a টু দি পাওয়ার x বাই ln a কে ডিফারেন্সিয়েট করলে হবে a টু দি পাওয়ার x। তখন আমরা বলতে পারবো যে ঠিক আছে, তাহলে a টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমাদের a টু দি পাওয়ার x বাই ln a আসবে। তারপরে যে ইন্টিগ্রেশন অফ cos x dx ইজ ইকুয়াল টু sin x সাথে প্লাস সি। তো আমরা জানি sin x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের রেজাল্ট আসে cos x, তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে আমাদের এই sin x টা রেজাল্ট হিসেবে আসছে। একই রকম ভাবে যে ইন্টিগ্রেশন অফ sin x সমান সমান আসছে মাইনাস cos x।
তো আমরা জানি যে ddx অফ cos x সমান সমান মাইনাস সাইন x। তো আমরা যদি এখানে একটা মাইনাস দিয়ে দিই যে ddx অফ মাইনাস cos x সমান কি হবে, তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আলটিমেটলি এটা সাইন x হবে। তাহলে সেই সাইন x কে তাহলে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হয়। তারপর ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x সমান sec স্কয়ার x dx সমান সমান 10x। আমরা জানি 10x কে যদি ডিফারেনশিয়েট করি তাহলে আমাদের রেজাল্ট আসে হলো sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার x কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এই 10x টা রেজাল্ট হিসেবে আসছে। তারপরে ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x সমান সমান হলো মাইনাস cot x। এটাও আমরা ডিফারেন্সিয়েশন জানি যে ddx অফ cot x সমান সমান মাইনাস cosec স্কয়ার x। তো মাইনাসটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে cosec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমরা মাইনাস cot x হিসেবে পাবো, আর সাথে প্লাস c। ddx অফ sec x ইনটু 10x dx ইকুয়াল টু হবে sec x। এটাও একই রকম ভাবে আমরা এই সূত্রটা জানি ডিফারেন্সিয়েশনের জন্য ddx অফ sec x মানে sec x tan x। তাহলে sec x tan x কে ইন্টিগ্রেট করলে sec x আসবে। এখানেও একই রকম ddx অফ cosec x জানি আমরা মাইনাস cosec x cot x, মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলে তাহলে cosec x cot x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি মাইনাস cosec x সাথে প্লাস c। ইনভার্সের সূত্রগুলো এরকম যে সাইন ইনভার্স কে ডিফারেনশিয়েট করলে আমরা জানতাম যে 1/√1 - x² আসে। তাহলে এই 1/√1 - x² কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের সাইন ইনভার্স x আসবে সাথে প্লাস c। বাকি সূত্রগুলো একই রকম যে এখানে জাস্ট ddx অফ cos ইনভার্স x ইকুয়াল টু, এটা আলাদাভাবে মনে না রাখলেও চলে। আসলে আমরা মাইনাসটাকে যদি বাইরেও নিয়ে নিই তাহলে এটাকে সাইন ইনভার্স x এর সূত্র হিসেবে ইউজ করতে পারবো। তবে এটা ভালো সূত্র হিসেবে যদি আমি মনে রাখি তাহলে অবশ্যই ভালো। তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস 1/√1 - x² ইকুয়াল টু cos ইনভার্স x প্লাস c। একই রকম ভাবে এখানেও যে 1/1 প্লাস x² কে যদি আমি ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে তাহলে tan ইনভার্স x প্লাস c। এখানে মাইনাস 1/1 প্লাস x², এটাকে ইন্টিগ্রেট করলে হবে cot ইনভার্স x প্লাস c। তারপর 1/মডুলাস অফ x √(x² - 1) এটাকে ইন্টিগ্রেশন করলে হবে sec ইনভার্স x। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে sec ইনভার্স x কে ডিফারেনশিয়েট করলে আমাদের এই জিনিসটাই আসতো। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে sec ইনভার্স x আসবে। কোসেক এর বেলাও একই রকম, কোসেক ইনভার্স x এর বেলাও একই রকম যে -1/মডুলাস অফ x √(x² - 1) ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স x প্লাস c। তো ইন্টিগ্রেশনের ভেতরে আমি বলবো যে একটু বড় ফর্মুলা, এই ফর্মুলাটার আলাদা নাম আছে ইন্টিগ্রেশন বাই পার্টস। এটাকে আসলে বলা যেতে পারে যে ইন্টিগ্রেশনের গুণের সূত্র হিসেবে আমরা কাউন্ট করতে পারি। আমরা ডিফারেন্সিয়েশনের ভেতরে ইউভির সূত্র দেখছি, সেটাকে আমরা ডিফারেন্সিয়েশনের গুণের সূত্র বলছি। এখানে এটাকে আমরা সেই হিসেবে কাউন্ট করতে পারি। এই সূত্রটার আলাদা নাম আছে, এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এজন্য এটার আলাদা নামই দেওয়া আছে ইন্টিগ্রেশন বাই পার্টস। তো প্রথমে ইউ আর যে ভি আছে সেই ভিগুলো ফাংশনস অফ এক্স, এক্স এর ফাংশন, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। এখানে আমরা দেখতেছি যে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিএক্স। একটা জিনিস খেয়াল করা লাগবে যে কোথাও ইউ কে কিন্তু ইন্টিগ্রেশন করা হচ্ছে না সরাসরি, অর্থাৎ এখানে ইউ যেভাবে ছিল সেভাবেই আছে, আর এখানে ইউ কে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, আর ভি কে কোথাও ডিফারেন্সিয়েশন করা হচ্ছে না, সরাসরি ইন্টিগ্রেশন। এখানে সরাসরি ভি কে ইন্টিগ্রেশন করা হচ্ছে, এখানে সরাসরি ভি কে ইন্টিগ্রেশন করা হচ্ছে, এবং এখানেও ভি কে ইন্টিগ্রেশন করা হচ্ছে। তবে এখানে যে ইউ কে ডিফারেন্সিয়েশন করা হলো আর এখানে যে ভি কে ইন্টিগ্রেশন করা হলো, এই দুইটার গুণফলকে একত্রে আমরা দেখতেছি যে দুইটাকে একসাথে গুণ করার পরে সেটাকে একত্রে ইন্টিগ্রেশন করা হয়েছে।
তাহলে এখানে আসলে ইন্টিগ্রেশন চিহ্ন একসাথে দুইটা কাজ করতেছে, যে আমরা এই ইন্টিগ্রেশন চিহ্নটা ব্যবহার করে একবার ইন্টিগ্রেশন করব, তার সাথে ddx অফ ইউ অর্থাৎ ইউকে ডিফারেন্সিয়েশন করব, করে গুণ করব, যে রেজাল্টটা আসে সেই সম্পূর্ণ রেজাল্টটাকে আরেকবার ইন্টিগ্রেশন করা লাগতেছে। তো এটার জন্য আলাদা চ্যাপ্টার আছে, আলাদা অঙ্ক আছে, যখন অঙ্ক আসবে তখন আমরা আরো বিস্তারিতভাবে দেখব। এখন কিছু সূত্রের মতো যে রিমেম্বার হিসেবে দিচ্ছি, যে এগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে, খুব দ্রুত আমরা অঙ্কগুলো করতে পারবো। এখানে প্রথম দিকে যে ফর্মুলা হিসেবে দেয়া আছে এগুলো সবই আসলে x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে যে সূত্র, সেই সূত্র ইউজ করে করা হয়েছে। যে ইন্টিগ্রেশন অফ dx মানে এখানে আসলে ধরে নিচ্ছি আমরা 1 আছে, তাহলে অর্থাৎ 1 কে আমরা ইন্টিগ্রেশন করতেছি, তাহলে ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু x প্লাস c, এবং ইন্টিগ্রেশন অফ x dx অর্থাৎ x এর পাওয়ার হিসেবে এখানে 1 আছে, তাহলে এটা হবে x স্কয়ার বাই 2 সাথে প্লাস c। ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx এটা হবে x কিউব বাই 3 প্লাস c। আর এটা হলো আমরা দেখছিলাম যে ddx অফ রুট x সমান সমান আমরা জানি যে 1/2 রুট x, তাহলে সেটাকে আমরা বিপরীতভাবে লিখতে পারি যে 1/2 রুট x কে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের রুট x আসবে সাথে প্লাস c। এগুলো আসলে অঙ্ক করে করা যায়, আমরা পরবর্তীতে দেখব যে এই ফর্মুলাগুলো কিভাবে আসে। যে ইন্টিগ্রেশন অফ 10x ইকুয়াল টু লন মডুলাস অফ sec x সাথে প্লাস c। ইন্টিগ্রেশন অফ cot x ইকুয়াল টু লন মডুলাস অফ sin x প্লাস c। ইন্টিগ্রেশন অফ sec x dx ইকুয়াল টু লন মডুলাস অফ sec x প্লাস 10x প্লাস c। ইন্টিগ্রেশন অফ cosec x dx equal to minus ln modulus of cosec x plus cot x plus c। এই ফর্মুলাগুলো এখানে পরবর্তী যে ফর্মুলাগুলো দেয়া আছে এগুলো আসলে sin ইনভার্স cos ইনভার্স tan ইনভার্সের মতো প্রায় কাছাকাছি, sin ইনভার্স tan ইনভার্স sec ইনভার্সের মতো, তবে আগে ছিল sin ইনভার্স x, এখন হচ্ছে sin ইনভার্স x বাই a। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে, আমাদের আগে ছিল 1/√1 - x স্কয়ার ছিল, এখন 1 এর জায়গায় আছে a স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/√a স্কয়ার - x স্কয়ার হবে আমাদের sin ইনভার্স x বাই a সাথে প্লাস c। ইন্টিগ্রেশন অফ 1/a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। আর ইন্টিগ্রেশন অফ 1/মডুলাস অফ x √of x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু হবে 1/a sec ইনভার্স x বাই a প্লাস c। এগুলো কিছু গুরুত্বপূর্ণ সূত্র মাঝামাঝি প্রয়োজন হয়, যে ইন্টিগ্রেশন অফ 1/x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই জায়গাটাকে যদি আমরা বলি এটাকে কিন্তু বলা যায় x স্কয়ার প্লাস a স্কয়ার, আর এটা হলো আমাদের x স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x স্কয়ার মাইনাস a স্কয়ার dx is equal to 1/2a ln মডুলাস অফ x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। তবে এখানে শর্ত হলো যে মডুলাস অফ x এর ভ্যালুটা অবশ্যই মডুলাস অফ a এর ভ্যালুর চাইতে বড় হবে। যদি বড় হয় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, যদি বড় না হয় তাহলে আমরা পরের সূত্রটা দেখব। যে যদি বড় না হয় তাহলে হবে ইন্টিগ্রেশন অফ 1/a স্কয়ার মাইনাস x স্কয়ার dx equal to 1/2a ln a plus x by a minus x plus c। অর্থাৎ এখানে শর্তটা হলো যে মডুলাস অফ a এর ভ্যালুটা যদি মডুলাস অফ x এর চাইতে বড় হয়। তারপরে এগুলো আমাদের মাঝে মাঝেই প্রয়োজন হবে এই সূত্রগুলো, যে ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x dx, এগুলো আমরা পরে দেখব কিভাবে আসে, তবে এখন সূত্র হিসেবে মনে রাখলে ভালো। The integration of sin square x dx equal to half into x minus 1/4 sin twice x plus c. Integration of cos square x dx equal to half into x plus 1/4 sin twice x plus c. Integration of tan square x dx equal to tan x minus x plus c. Our integration of cot square x is equal to
ইন্টিগ্রেশন অফ cot স্কয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস cot এক্স মাইনাস এক্স প্লাস সি। তো এই ছিল আমাদের মোটামুটি ফর্মুলাগুলো। এখন আমরা একটা দুটো জিনিস একটু খেয়াল করব। যে প্রথম যে সূত্রটা আমরা দেখছিলাম যে প্রথম দিকে যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, এটা কিভাবে আসলো? তো যেহেতু আমাদের সমান সমানের এর পাশে x টু দি পাওয়ার n প্লাস 1 আছে, নিচে n প্লাস 1 আছে, আমরা x টু দি পাওয়ার n প্লাস 1 কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখি কি আসে। যে ddx অফ x টু দি পাওয়ার n প্লাস 1, এটা আমাদের সূত্র ddx অফ x টু দি পাওয়ার n এরই সূত্র, তবে n এর জায়গায় আছে n প্লাস 1। তাহলে আমরা যেভাবে আগে অ্যাপ্লাই করতাম যে পাওয়ার যেটা আছে পাওয়ারটাকে সামনে রেখে এই পাওয়ার থেকে 1 মাইনাস করব, অর্থাৎ সূত্রটা হবে যে আমাদের n x টু দি পাওয়ার n মাইনাস 1 এর সূত্র, n এর জায়গায় n প্লাস 1 হিসেবে করলাম। তাহলে আমরা দেখি এখানে 1 আর 1 কাটাকাটি, যে n প্লাস 1 x টু দি পাওয়ার n আছে। তখন এটা n প্লাস 1 যেহেতু একটা কনস্ট্যান্ট, আমরা এটাকে সমান সমানের পাশে নিয়ে নিতে পারি এটার নিচে। তাহলে আমরা দেখতেছি যে ddx অফ x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ইকুয়াল টু x টু দি পাওয়ার n আছে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে x টু দি পাওয়ার n আসে। তাহলে আমরা উল্টাভাবে বলতে পারবো যে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করলে এই জিনিসটা আসবে। এটাই আসলে এইভাবে ফর্মুলাটা আসছে যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n, আমরা দেখতেছি যে x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করার ফলে এই জিনিসটা আসছে, আর সাথে সবসময় প্লাস সি থাকবে। আমরা পরবর্তীতে একটা ভিডিওতে দেখব যে প্লাস সিটা কেন লিখতে হয়। আর এটা আগেই বলছি যে এখানে n এর ভ্যালু -1 হবে না, এখানে আর নতুন করে বলছি না। আরেকটা দেখি যে ddx অফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার x ln a। এখন ln এটা একটা কনস্ট্যান্ট, তাহলে ln এটাকে আমি এটার নিচে নিয়ে আসতে পারি। তাহলে এভাবে লিখলাম যে a টু দি পাওয়ার x বাই ln a। তাহলে আমরা বলতে পারতেছি যে ddx অফ a টু দি পাওয়ার x বাই ln a ইকুয়াল টু a টু দি পাওয়ার x। তাহলে a টু দি পাওয়ার x বাই ln a কে ডিফারেন্সিয়েট করলে a টু দি পাওয়ার x আসে। তাহলে আমরা বলতে পারবো যে a টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে a টু দি পাওয়ার x বাই ln a আসে। তবে ভগ্নাংশের নিচে ln a চলে যাওয়ার কারণে আমাদের এই দুইটা শর্ত একসাথে করে দিতে হবে। আরেকটা দেখি যে ddx অফ cosec x ইকুয়াল টু, আমরা সূত্র জানি যে মাইনাস cosec x cot x, তো মাইনাসটাকে আমরা ওই পাশে নিতে পারি। তাহলে ddx অফ মাইনাস cosec x সমান সমান আসবে cosec x cot x। তাহলে মাইনাস cosec x কে ডিফারেন্সিয়েট করলে cosec x cot x আসতেছে। তাহলে আমরা cosec x cot x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cosec x আসবে। এখানে দুঃখিত, এখানে একটা dx থাকবে অবশ্যই, dx না থাকলে আসলে ইন্টিগ্রেশন হবে না। এই dx টা একটু নিজেদের লিখে নিতে হবে, এই জায়গাটাতে অবশ্যই একটা dx থাকবে। এখন আমরা দেখব ইউজ অফ ফর্মুলা অফ ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। অর্থাৎ এই ফর্মুলাটা ইউজ করে আমরা পাঁচটা অঙ্ক দেখব খুব ইজি শর্টকাটে। যে n এর জায়গায় এখানে দেয়া আছে 4, তাহলে আমরা দেখতেছি যে আমরা এই ফর্মুলাটা যদি ইউজ করি, এখানে n আছে আমাদের দুই জায়গায়, এখানে একটা আছে আর এখানে একটা আছে। তাহলে এই দুই জায়গায় আমাদেরকে 4 বসাইতে হবে, বাকি সবকিছু সেম। তাহলে আমরা এখানে একটা 4 বসালাম, এখানে একটা 4 বসালাম। তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এখন 4 প্লাস 1 মিলে 5, আর নিচে তাহলে 5 আসে। তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস c, এটা হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ x এর পাওয়ার এখানে n এর জায়গায় যা থাকবে আমরা ফর্মুলার অপোজিট পাশে n এর জায়গায় তাই বসিয়ে দিব। যদি এখানে দেখি x টু দি পাওয়ার 10 কে ইন্টিগ্রেশন করা হয়েছে, তাহলে x টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড বাই 10 প্লাস 1, তাহলে আলটিমেটলি x টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 11। যদি মাইনাস থাকে, নেগেটিভ থাকে, যেমন x টু দি পাওয়ার -4, কোনো সমস্যা নেই, n এর জায়গায় আমরা -4 বসিয়ে দিব। তাহলে -4 কে ইন্টিগ্রেশন করা হলে x টু দি পাওয়ার -4 প্লাস 1 ডিভাইডেড বাই -4 প্লাস 1, তাহলে -4 প্লাস 1 মিলে হয়ে যায় আমাদের -3। তাহলে x টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই -3। যদি ভগ্নাংশ থাকে, যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 3/4 dx, অর্থাৎ n এর জায়গায় 3/4, তাহলে এটা আমরা বসিয়ে দিব যে x টু দি পাওয়ার 3/4 প্লাস 1 ডিভাইডেড বাই 3/4 প্লাস 1 প্লাস c। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আসবে 7/4,
সরি এখানে 2 লেখা হয়েছে ভুলে, এটা আসলে 7/4 হবে, ডিভাইডেড বাই 7/4 হবে এই জায়গাটাতে। তাহলে ইকুয়াল টু আসবে এখানে 4/7 ইন্টু এক্স টু দি পাওয়ার 7/4 প্লাস সি। এই 2 এর জায়গায় এখানে 2 লেখা আছে, এই 2টা 4 হবে, এগুলো এখানে যেখানে যেখানে 2 লেখা আছে এগুলো আসলে 4 হয়ে যাবে। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। তারপরে আরেকটা অঙ্ক, যে ভগ্নাংশ এবং মাইনাস দুইটাই একসাথে দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন অফ মাইনাস এক্স টু দি পাওয়ার -2/5 ডিএক্স। তাহলে আবার আমরা এন এর জায়গায় -2/5টাই বসিয়ে দিব, যে এক্স টু দি পাওয়ার -2/5 প্লাস 1 ডিভাইডেড বাই -2/5 প্লাস 1 সাথে প্লাস সি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসে 3/5, তাহলে এক্স টু দি পাওয়ার 3/5 ডিভাইড বাই 3/5 প্লাস সি। আর নিচে ভগ্নাংশের নিচে 3/5 আছে, এটাকে উল্টিয়ে দিলে 5/3 হয়ে যাবে, উপরে চলে যাবে। তাহলে 5/3 এক্স টু দি পাওয়ার 3/5 প্লাস সি। তো এটা হলো আমাদের এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ইউজ করে দিয়ে একটা অঙ্ক দেখলাম। এর পরবর্তীতে আমরা অনুশীলনের অঙ্ক যখন করব, আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা আরো অনেকগুলো অঙ্ক দেখব।